অত্যন্ত অবশ্যইভাবে গুরুত্বপূর্ণ ব্যাপার একটা আলোচনা করছি। কারণ আমি একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছিলাম এবং ওই কাফা জয় নিয়ে খালিদ জামিলের, এবং তা ইউটিউবেও আমি পোস্ট করেছিলাম একটা আমার বক্তব্য। তা নিয়ে নানা বক্তব্য, পাল্টা বক্তব্য শুরু হয়ে গিয়েছে। আমি আমার অনেক বন্ধুরা বলে, আমার অনেক তারকা বন্ধুরাও বলে যে সব কথার উত্তর দিতে নেই সবাই, কারণ সোশ্যাল মিডিয়াটা হয়ে গেছে এখন। আগেকার দিনে চণ্ডীমণ্ডপ, গাছতলায় বসে যে খিস্তি খেউর হতো এবং কলতলার ঝগড়া হতো, সেই জায়গাটা হচ্ছে এখন। সেগুলো তো আস্তে আস্তে আড্ডা, রক, চণ্ডীমণ্ডপ, কলতলা সেগুলো তো বন্ধ হয়ে গিয়েছে। ফেসবুকের ওয়ার্ল্ডটা হচ্ছে সেই জায়গা। কিন্তু আমি চেষ্টা করি প্রত্যেকের উত্তর দিতে, কারণ যারা আমার সাবস্ক্রাইবার, যারা আমার ফলোয়ার, যারা আমার কথা শোনেন, তাদের কিছু প্রশ্ন থাকতে পারে। আমি বলছি না যে আমাকে সবাই আমার কথার সমর্থন করতে হবে। আমি ধরেই নিই 70 ভাগ বিপক্ষে থাকবে, 30 ভাগ আমার পক্ষে থাকবে, আমার কথার সমর্থনে থাকবে। এই 70 ভাগ মানুষের যারা আমার বিপক্ষে, কেন বিপক্ষে বা আমি কি বলতে চাইছি, আমারও কোথাও একটা কর্তব্য তাদেরকে বোঝানো যে আমি কি বলতে চাইছি, আপনারা বুঝুন। এবার যারা মেধাযুক্ত আলোচনা করে বা মেধাযুক্ত বক্তব্য রাখে, আমি প্রত্যেকের কথার উত্তর দেওয়ার চেষ্টা করি। কিন্তু যারা মেধাহীনভাবে ওই চিৎকার চেঁচামেচি, কলতলার ঝগড়া, বিলো দ্য বেল্ট অ্যাটাক করে, তাদেরকে আমি সরাসরি একদম ব্লক করে দিই। আমি এমনি প্রতিদিন এসে আমার প্রতিটা ভিডিওতে আপনাদের কাছে প্রে করি যে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার ভিডিওটা করার উৎসাহ পাবো, আপনাদের কাছে নোটিফিকেশন যাবে। তেমনি আজকে আমি আরো একটা সেন্টেন্স বলছি, যে আমি যেরকম আপনাদের কাছে আবেদন করি যে প্লিজ সাবস্ক্রাইব করবেন, তাতে আমি আবার একইভাবে আবেদন করছি, যাদের মনে হয় যে আমার কথা আপনাদের সহ্য হচ্ছে না, প্লিজ সাবস্ক্রাইব করবেন না। আমরা কি করি যে আমার এই যে রাস্তাটা খারাপ, আমি যাব না, আমি সেই জায়গায় যাবই না। আমার আপনার মুখ দেখি না, আমি যদি মনে করি যে আপনার সঙ্গে আমি আলোচনা করলে আমার মেধা বাড়বে না, কমবে, আমি আপনার সঙ্গে আলোচনাই করব না। তা আমি তাদের বলছি, যাদের মনে হয় যে আমার কথাবার্তা জঞ্জাল, আপনারা প্লিজ ফলো করবেন না। কিন্তু কিছু মানুষ আছেন যারা মনে করেন যে ভারতীয় ফুটবলের খবর পেতে গেলে, আপডেট পেতে গেলে, আমার সঙ্গে রেগুলার একটা যে বন্ডিং শুরু হয়ে গেছে, আপনাদের তৈরি হয়েছে পরিবারের মতো, তাদেরকে বলি প্লিজ আপনারা আমার সঙ্গে থাকুন, এবং একইভাবে বলি যে প্লিজ সাবস্ক্রাইব করুন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন আরও আপনাদের কাছে যাবে। আমি তাদের জন্যই বক্তব্য রাখছি, যার ভালো লাগবে না প্লিজ দেখবেন না। আমি তো কাউকে জোর করছি না, দেখতেই হবে, কানে বন্দুক ঠেকাচ্ছি না। আমি প্রত্যেকের কথার উত্তর দেওয়ার চেষ্টা করি যারা যারা কমেন্টস করেন, কিন্তু যারা বেয়াদবি করেন, অসভ্যতামি করেন, তাদেরকে ধরে আমি ব্লক করে দিই। এটা আমি বলে রাখছি। আমি ঠিক কি বলতে চেয়েছি আমি আজকে একদম ক্লিয়ারলি বলি। দেখুন, আমার ভারতীয় ফুটবল সাংবাদিকতায় 28 বছরের মতো হয়ে গেল স্বাভাবিকভাবেই। এবার যে ডাক্তার প্রথম দিন ধরুন একজন রোগীর অপারেশন করতে যায়, তার হাত কাঁপে, কিন্তু যে 28 বছর ধরে কাটা ছেঁড়া করছে, তার প্রথম দিনের আবেগ বা উত্তেজনা থাকে না। আমরা একটা মজা করে কথা বলি যে মতিনন্দী, সদ্য মতিনন্দী যখন ক্রীড়া সাংবাদিক ছিলেন, তখন তিনি বলতেন বা লিখতেন ভারতীয় ফুটবলের উন্নতি করতে হবে। পরবর্তী ক্ষেত্রে রূপক সাহা যখন লেখা শুরু করলেন, তিনিও লিখতেন ভারতীয় ফুটবলের উন্নতি করতে হবে। পরবর্তী ক্ষেত্রে আমি যখন লিখছি, আমিও একই কথা লিখছি, ভারতীয় ফুটবলের উন্নতি করতে হবে। কিন্তু আমি একটা কথা আমি খুব বিশ্বাস করি মনে প্রাণে, যে মানুষের না স্মৃতিশক্তি বড় দুর্বল। কিরকম দুর্বল? আপনি 5 বছর কোনো একটা নেতাকে ভোট দেন, গত 4 বছর ধরে কি করেছে আপনি ভুলে যান। ওই শেষ বছরে কি করলো তার উপর ডিপেন্ড করে আপনি হয় ভোট তাকে দেন অথবা দেন না, তার গত 4 বছরের সাফল্য আপনি দেখেন না। সেরকম ধরুন একটা আমি কোনো পোস্ট করলাম, আমি 20টা লাইন লিখলাম, আপনি 19 লাইন পড়বেন, ওই একটা লাইনে কোথায় আছে দেখে নেবেন যে বোধহয় এটা একটু বিরোধী লেখা হয়ে গেল, ব্যাস শুধু ওইটা নিয়ে চলবেন। প্রথম 19 লাইন, মাঝের 1 লাইন, 2 লাইন কিচ্ছু ফলো করবেন না। আপনার মন মতো আপনি কি চান অ্যাটাক করার জন্য, আপনার মন মতো দুটো শব্দ তুলে নেবেন, বাকি সব ডিলিট করে দেবেন। সো এগুলোকে অতটা গুরুত্ব দেওয়ার দরকার নেই। আমি আজকে ভিডিও করে যা বলে দেবো, আমার এটাই সরাসরি বক্তব্য, আমি আর পুরোনো কথায় যাচ্ছি না, একদমই বলে দিচ্ছি। আমি আবার বলছি যে আমি এই 28 বছরের সাংবাদিকতায় আমি সবচেয়ে বড় ভারতীয় ফুটবলের কি মানে দেখেছি, কি সাফল্য দেখেছি, আপনি একটু ক্লিয়ার করে দিই। আরো পিছনে যাই, ধরুন 1970 সালে ভারত ফুটবলে লাস্ট ব্রোঞ্জ পেল, জাপানকে হারিয়েছিল। তাহলে 70-এর পর আমাদের তো 62-তে শোনা, তার আগেও শোনা, 54 62-তে শোনা, তারপরে 70-এ ব্রোঞ্জ, অর্থাৎ এরপরে তো আমরা আবার ভালো জায়গাতেই যাব যেখানে জাপানকে হারাচ্ছি।
তারপর থেকে আমরা ক্রমশ পিছলাম এবং জাপান কোরিয়া এরা উন্নতি করে চলে গেল। কেন পিছালাম, কেন হলো, সেটা আমি এখন এই আলোচনায় না, আমার ভিডিওটা তা নিয়ে নয়। আমরা যদি সত্যিকারের সাফল্য দেখি, তারপরে সেটা হচ্ছে 81-তে ভারত আবার এশিয়ান কাপের কোয়ালিফাইং রাউন্ড এশিয়ান কাপের মূল পর্বে খেলতে পারল, খুব ভালো রেজাল্ট করতে পারেন। তারপর আবার বিস্তৃত অন্ধকার, মাঝে কি জিতে গেছি আমরা, শুধুই সাফ কাপ, সাফ গেমস, অমল দত্তর কোচিং আমরা সাফ গেমস জিতলাম, তারপরে সাফ কাপ। সাফ কাপটাকে আমি কোনো সাফল্যই মনে করি না। আমাদের স্যাভিও মেডারা কোচ হয়েছে, সেও জিতেছে সাফ কাপ, সবাই জিতেছে। ববা হটন যখন কোচ হয়ে এলো, সে একটা খুব ভালো কথা বলেছিল সাফ নিয়ে, সে সাফে প্রথম দল নিয়ে যেতে চায়নি, কারণ তার বক্তব্য ছিল সাফ কাপটা হচ্ছে ভারতীয় ফুটবলের জন্য একটা টাই ব্রেকার শট, অর্থাৎ আপনি যদি গোল করেন পেনাল্টিতে, তাহলে মনে করুন এটা তো পেনাল্টিতে গোল, সাফ কাপ জেতাটা কোনো কৃতিত্ব হতে পারে না। আর আপনি যদি ব্যর্থ হন, আপনার মাথায় আকাশ ভেঙে পড়বে, ইটস লাইক এ পেনাল্টি, তুমি পেনাল্টি মিস করেছো। সাফ কাপটা আমাদের আর মানদণ্ড হতে পারে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের ইগর স্টিমার যখন সাফ জেতেন, আমরা আনন্দে গড়াগড়ি দিই। ইগর স্টিমার যখন কন্টিনেন্টাল কাপ জেতেন, আমরা আনন্দে গড়াগড়ি দিই। এবার হচ্ছে কি, ধরুন আমি তাহলে 81-র পর আমার যদি ফুটবল সাংবাদিক হিসেবে কেরিয়ারে আমি আমার বড় সাফল্য দেখি, সবচেয়ে বড় কি দেখি, 27 বছর পর 2008 সালে আমরা এএফসি চ্যালেঞ্জার চ্যাম্পিয়ন হয়ে সরাসরি এশিয়ান কাপে খেলার সুযোগ পেলাম কাতারে, যেটা 2011 জানুয়ারিতে খেলতে গেল। কেন বলছি, আপনার ইউরোপিয়ানরা কি খেলে, ইউরোপিয়ান কাপ, ওয়ার্ল্ড কাপ। মেসিরা কি খেলে, কোপা আমেরিকা অ্যান্ড ওয়ার্ল্ড কাপ। আমরা কি খেলতে পারি, এশিয়ান কাপ অ্যান্ড ওয়ার্ল্ড কাপ। আমাদের ওয়ার্ল্ড কাপ খেলা সম্ভব নয় আমাদের জন্য, তাই হচ্ছে এশিয়ান কাপটাই আমাদের জন্য ওয়ার্ল্ড কাপ, যেখানে এশিয়ার শক্তিধর দেশগুলি খেলে। সো আমরা ফার্স্ট আমি পেলাম স্বাদ আন্তর্জাতিক ফুটবলের ভারতীয়দের, এবং সেই লেভেলে ববা হটনের কোচিংয়ে 27 বছর পর ভারতীয় দল 2008 সালে কোয়ালিফাই করলো এশিয়ান কাপ। তখন প্রিয়দা ববা হটনকে এনেছিলেন। আমি একদিন এই গল্প বলবো যে ববা হটন আসার আগে বাইচুং ভুটিয়া কি করে অবসর নিয়ে নিয়েছিল নাইমুদ্দিনের কোচিংয়ে। যদি আপনারা শুনতে চান সেই গল্প, আমাকে এখানে কমেন্টস করে জানাবেন যে প্লিজ আমাদের সেই গল্পগুলি বলুন, যে বাইচুং অবসর নিয়ে নিয়েছিল আর খেলবে না বলে বব আসার আগে, তখন প্রিয়দা কিভাবে বুঝিয়ে আনলো, অনেক গল্প আছে সেগুলো। 2007 সালে ভারত নেহেরু কাপ চ্যাম্পিয়ন হলো, কাকে হারিয়ে, বাইচুং ভুটিয়ার ক্যাপ্টেন্সি ববা হটন কোচ আম্বেদকর স্টেডিয়ামে সিরিয়াকে হারিয়ে, মাথায় রাখবেন শক্তিশালী সিরিয়াকে হারিয়ে 2007। 2008-এ ভারত সেই সিরিয়াকে হারিয়ে চলে গেল কোথায়, এশিয়ান কাপের মূল পর্বে, সরাসরি এশিয়ান কাপ খেলবে। ভারতীয় ফুটবলের সেইটা হচ্ছে রেড লেটার ডে, যে 27 বছর পর এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করব। সেইটা হচ্ছে লাফালাফির সময়, যে আমরা এশিয়ান কাপ গেলাম, সাফ জিতে কাফা জিতে, সেই লাফালাফিটা হয় না। কেন হয় না আমি বলছি। যে কোনো জয় গৌরবের, আপনি পাড়ার ফুটবলেও যদি যেতেন, পাড়ার টুর্নামেন্টে, সেটাও গৌরবের, জয় মাত্রই গৌরবের। সুতরাং খালিদ জামিলকে অবশ্যই অভিনন্দন জানানো উচিত, যে কেন, জেতাটা তো ভালো, জেতাটা একটা অভ্যাস। আমার মনে আছে চীনে যখন ন্যাশনাল কোচ হয়ে গেছিল বব হটন, তার আগে চীন পরপর হারছিল। তো আমার সঙ্গে যখন ববের কথা হলো ভারতীয় কোচ হওয়ার পর, কিছু আমরা তাজ প্যালেসে বসে কফি শপে কথা বলছিলাম, কিছু চাইনিজ সেখানে এসে ববকে দেখে ভগবানের মতো ব্যবহার করতে লাগলো। তা আমি বললাম যে এটা এরকম হচ্ছে কেন, তো বললো জানো তো, আমি চায়নায় গিয়ে যেটা বলেছিলাম যে জেতা একটা অভ্যাস, তো আমরা অনেক কম জড়ি দলের সঙ্গে ম্যাচ খেলতাম, খেলতে খেলতে টানা 30টা ম্যাচ জিতেছিলাম। এই যে জয়ের অভ্যাস তৈরি হয়ে গেছিল, প্লেয়াররা ভাবতে শুরু করেছিল যে আমরা জিততে পারি। যেখানে আমি কৃতিত্ব দেবো ভারতীয় দলকে। কেন কৃতিত্ব দেবো, আমার 28 বছরে ধরুন সাংবাদিকতার কেরিয়ার, এবং এই 28 বছরে নতুন নতুন প্রতি বছর ধরো কিছু কিছু ফুটবল ফ্যান তৈরি হয়েছে, যে ধরুন গত 1 বছর ধরে ফুটবল ফ্যান, যে কেউ 2 বছর ধরে ফুটবল ফ্যান, কেউ 5 বছর ধরে, কেউ 10 বছর ধরে, কেউ 15 বছর ধরে, কেউ 20 বছর ধরে, আবার কেউ কেউ আমার 28 বছরেরও বেশি, যারা আমার চেয়ে সিনিয়র, তারা 30, 32, 55, 60 বছর ধরে ফুটবল দেখছেন। তো এক একজনের এক এক রকম। এবার যে কোনো আমরা জেতা বা হারা একটা তাৎক্ষণিক রিয়াকশন দিই। আজকে সংবাদ প্রতিদিনে মনোরঞ্জন ভট্টাচার্য খুব ভালো একটা কথা লিখেছে, যে কাফাতে ব্রোঞ্জ জেতায়, মাথায় রাখবেন সোনা জেতেনি, রূপো জেতেনি, ব্রোঞ্জ জিতেছে। ব্রোঞ্জ জেতায় যেটা ফুটবলে ভালো হলো, যে আমরা পিছোতে পিছোতে সর্বনিম্ন র্যাঙ্ক 133-এ পৌঁছে গিয়েছিলাম। পুরো দেশ, ভারতীয় ফুটবলের যারা সমর্থক, তারা হতাশায় নিমজ্জিত ছিল। সেখান থেকে তবু তো কিছু পেলাম, ব্রোঞ্জ, ওমানকে হারিয়ে, 31 বছর পর ওমানের মতো একটা শক্তিশালী দেশকে হারিয়ে। এটাতে কি হলো, যে একটা কনফিডেন্স ফিরে এলো, যে না আমরা ইয়েস উই ক্যান ডু ইট, উই ক্যান উইন। আমাদের যে কনফিডেন্সটা চলে গিয়েছিল, ইগর যখন মানোলো মার্কেস কোচ হলো, তখন গত 1 বছর আমরা কোনো টুর্নামেন্ট, কেন ম্যাচই জিতিনি,
সো আমরা যে জিততে ভুলে গিয়েছিলাম, হারতে হারতে হারান হয়ে গিয়েছিলাম, সেইখান থেকে পজিটিভ দিক হলো যে খালিদ জামিলের অধীনে আমরা কিন্তু একটা ওমানকে হারালাম, আমরা সোনার উপর জিতিনি, ব্রোঞ্জ জিতেছি, কিন্তু জিতেছি তো, এই কনফিডেন্সটা হলো। আজকে মনোরঞ্জন ভট্টাচার্য সংবাদপত্রে খুব ভালো একটা লেখা লিখেছে। সো আমরা কনফিডেন্স পেয়েছি যে আমরা পারি। তার জন্য কি হতে পারে, বাহবা দিতে পারি, তার জন্য কি বলতে পারি, ওয়েল ডান খালিদ, তার জন্য প্লেয়ারদের বাহবা দিতে পারি। অনেকে বলছে যে ফুল টিম যায়নি, দেখুন আমি আবার বিশ্বাস করি ভারতীয় ফুটবলের এখন যে অবস্থা, ফুটবলারদের সবাই 19-20, মনবীর আর লিস্টন গেলে যে একদম মানে চ্যাম্পিয়ন হয়ে যেত, আমি বিশ্বাস করি না। সবই 19-20 ফুটবলার, কেউ 19 কেউ 20। খালিদ জামিলের কৃতিত্ব কোথায়, খুব কম দিনের মধ্যে টিমটাকে নিয়ে একটা ওমানকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে। যে কোনো জেতাই সাফল্যের কৃতিত্বের খালি হাতে ফেরেনি। মাথায় রাখতে হবে এটা কিন্তু আমাদের এশিয়ান কাপের প্রস্তুতি টুর্নামেন্ট ছিল। কাফাটা কি আগে জানতে তো হবে। কাফা হচ্ছে যে কাফা নেশনস কাপ, এটা হচ্ছে আমাদের মতো সাফ টুর্নামেন্ট, যেরকম যে সাফ অন্তর্ভুক্ত দেশগুলি খেলে। এটা হচ্ছে সেন্ট্রাল এশিয়ার যে দেশগুলি তারা খেলে, ওমান, কিরগিজস্তান, এরা খেলে। সেখানে ভারত আমন্ত্রিত সদস্য দেশ হিসেবে এই টুর্নামেন্টে খেলার সুযোগ পায় এবং সেখানে প্রথমবার ব্রোঞ্জ জিতেছে। আমরা কিন্তু সোনাবার রূপ জিতিনি, ব্রোঞ্জ জিতেছি। এবার ধরুন, এবার এটাকে আপনি হাফ গ্লাস জল বলতে পারেন, হাফ গ্লাস খালি, হাফ খালি গ্লাস দেখতে পারেন। এবার আমি বলি কি ওই যে বললাম না, ভারত মানুষের স্মৃতিশক্তি বড় কম। আপনি আমার পুরনো একটু ভিডিওতে যান, আমার চ্যানেলে গিয়ে কিছুদিনের আগে ভিডিও, যখন কে কোচ হবে তখন একটা আমি ভিডিও করেছিলাম, যে আমি বলেছিলাম যে যা দেশের অবস্থা, খালিদ জামিলকেই কোচ করা উচিত। এবং এর জন্য কেন কোচ করা উচিত, সঞ্জয় সেন সন্তোষ ট্রফি জিতে কোচ হতে পারেন না, এটা বলায় যারা বাঙালি ফুটবল ফ্যান, যারা সঞ্জয় সেনের ফুটবল ফ্যান, তারা আমাকে তুলোধনা করেছিলেন, আপনি সঞ্জয় সেনকে নিচু করছেন। তখন খালিদ হয়ে গেছিল তুকতাক কোচ। আজকে যারা খালিদকে বলছেন যে মরিনহো, কেউ কেউ বলছে পেপ গুয়ার্দিওলা, তারা যখন খালিদ জামিল ইসমাইলের কোচ ছিল তাড়িয়ে দিয়েছিলেন তুকতাক করে। এত ভালো কোচ আপনারা তাড়িয়েছিলেন কেন? সঞ্জয় সেন এত ভালো কোচ, মনমোহন দিয়ে তাড়িয়েছিলেন কেন? আজকে খালিদ জামিলকে তো ইসমাইলের তাহলে সিংহাসনে বসিয়ে রাখা উচিত ছিল, আপনি ছেড়ে দিলেন কেন? তুকতাক করে, এই করে, সে নাকি ফুটবলই জানে না, টেকনিক্যাল কিছু, সে শুধু তুকতাক করে যেতে। যদি এটাই কারণ হয়, তাহলে এখন বলছেন না কেন তুকতাক করে জিতেছে? তার মানে আপনাদের কোনো অবস্থান নেই। আপনারা যখন যেরকম নাচায় সেরকম নাচেন। আজকে দেখলে জিতলে একদম মানে আকাশে তুলে দেবেন, কালকে যখন এশিয়ান কাপে কোয়ালিফাই করবে না, খালিদকে কবরে পাঠিয়ে দেবেন। আপনাদের কথা সেই জন্য আমি গুরুত্বই দিই না। আমি আমার জায়গার কথাটা বলছি। আমি খালিদকে কনগ্রাচুলেট করেছি সবসময় জেতার সঙ্গে সঙ্গে, এবং খালিদও জানে যে তার কোচ হওয়াতে আমি কতটা খুশি। দেখুন, আপনাদের অজ্ঞানতায় কেউ কেউ তো সবাই সব জানেন, বলছি না, আপনারা নিয়মটাই জানেন না। আমাকে একজন ইউটিউবে পোস্ট করেছে, লিখেছে, দেখলেন মশাই আপনি এত সমালোচনা করেন, আইএম বিজন কি করলো, আপনি মনোরঞ্জনের কথা বলছিলেন, আইএম বিজন কিন্তু খালিদ জামিলকে কোচ করে দিয়েছে টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান হিসেবে। আপনি না জানেন রুলস দাদা, সেটা তো আমার দোষ নয় দাদা দিদি ভাইরা। আইএম বিজন অর্থাৎ টেকনিক্যাল কমিটির ক্ষমতাই নেই কাউকে কোচ নির্বাচিত করা। তারা অনলি সাজেস্ট, দে ক্যান অনলি সাজেস্ট। তারা খালিদ জামিলের নাম বলতে পারে। এই নির্বাচনটা করে ভারতীয় ফুটবল ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটি, তারা ডিসিশন নেয় কারা হবে। আপনি জানেন না নিয়ম এক। কিন্তু আমাদের দেশের একটা দুর্ভাগ্য যে এই এক্সিকিউটিভ কমিটিতে যাওয়ার আগেই শীর্ষকর্তারা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেন কে হবে। এক্ষেত্রে কি হয়েছিল, আইএম বিজয় নয়। আমি আবার বলছি, আমার পুরোনো ভিডিওতে যান, কি করে খালিদ জামিল কোচ হলো সব বলা আছে। আপনি প্লিজ ভুলে যাবেন না, আপনার মেমোরি লস হতে পারে, আমার তো মেমোরি লস না। কি হয়েছে যে কল্যাণ চৌবের দুজন পরামর্শদাতা আছে, একজন সরকারি অ্যাডভাইজার, একজন বিমল ঘোষ প্রাক্তন কোচ, আর একজন আরমান্দো কোলাসো। তারা এবছর সাজেস্ট করেছিলেন যে এবছর ভারতীয় কোচ রাখা হোক, এবং তারা প্রেসিডেন্টকে সাজেশন দিয়েছিলেন, অ্যাডভাইজার হিসেবে অ্যাডভাইস দিয়েছিলেন যে খালিদ জামিলকেই কোচ করা উচিত। কেন উচিত তারও ব্যাখ্যা সেখানে আছে, এবং অবশ্যই ঠিকঠাক ভাবেই কোচ করেছেন। যদি ভারতের কাউকে কোচ করতে হয়, খালিদ জামিল ইজ দ্য রাইট চয়েস। খালিদ জামিল গিয়েছে, একটা ভেঙে পড়া দল কম সময়ের মধ্যে প্রস্তুতি নিয়ে একটা ব্রোঞ্জ জিতেছে। আমি এটাতে খুশি হতে পারি, কিন্তু আনন্দে আমি লাফাতে পারি না। কেন লাফাতে পারি না? আমি তো সেই 28 বছর ধরে ভারতীয় ফুটবলকে সাংবাদিকতা করছি, কাটাছেঁড়া করছি। আমি কিন্তু এখনো ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং দেখিনি, আমি এখনো এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছানো দেখিনি দাদা। আমি কিসের লাফালাফি করবো বলুন? আমি 28 বছর ধরে যদি দেখি সাফ জিতলেই খালি লাফালাফি হয়, এইবার ঘুরে দাঁড়াবে, এই একটা কোচ এসছে সাফ জিতিয়েছে, এই একটা ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতিয়েছে, এইবার একদম ঘুরে দাঁড়িয়ে যাবে। আমার ক্ষেত্রে আমি তিনটে উল্লেখযোগ্য ঘটনা বলবো। আচ্ছা, আপনি যদি বলছেন কাফায় ওমানকে হারিয়ে বিশাল কৃতিত্ব হয়ে গেছে লাফালাফি, তাহলে কোভোমেন্স যখন ক্যামেরুনকে 2-1 গোল হারিয়ে তারপরে টাইব্রেকারে জিতে ক্যামেরুনের বিরুদ্ধে যখন নেহেরু কাপ জিতলো, কি বলবেন? ক্যামেরুনকে হারিয়েছে ইন্ডিয়া 2000 মোস্ট প্রবলি 12 সাল।
মোস্ট অফ একটু দেখে নেবেন, আমার ডেটস অনেক ভুল হয়। কোভোম্যান্স, এটাকে আপনি কি বলবেন দিল্লির মাটিতে? ক্যামেরুনকে হারিয়েছে। তাহলে যে ছেলেটি ক্যামেরুন জেতার দিন লাফিয়ে বলেছিল ভারতীয় ফুটবল ঘুরে দাঁড়ালো, ইন্ডিয়া ক্যামেরুনকে হারালো, নতুন সূর্য উদয় হলো ভারতীয় ফুটবলের, সে এখন কোথায়? সে এখন কোথায়? আমার বক্তব্যটা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। যখন ববের আমলে 2008-এ 27 বছর পর এশিয়ান কাপে গেলাম, আমরা বললাম এইবার ঘুরে দাঁড়ালো। কোথায় ঘুরে দাঁড়ালাম? স্টিফেন কনস্ট্যান্টাইন কোচ, এশিয়ান কাপ, আমি নিজে ছিলাম ওই এশিয়ান কাপে। আমি ববের সময় কাতারে ছিলাম 2011, লাস্ট স্টিফেন যখন ইউএইতে এশিয়ান কাপ হচ্ছে তখনও আমি ছিলাম। গ্রুপ পর্বের ম্যাচে থাইল্যান্ডকে 4-1 গোলে হারিয়েছে গ্রুপ। আমরা ভাবলাম এইবার স্টিফেনের কোচিংয়ে ভারতীয় দল ঘুরে দাঁড়িয়েছে, থাইল্যান্ডকে এশিয়ান কাপে 4-1 গোলে মারছি দাদা, কম ব্যাপার? সেটা হচ্ছে অরিজিনাল মারা। আমরা কোথায় তারপরে? তো আপনি লাফালাফি করতে পারেন, আমি খুশি হতে পারি, মাত্র আমি লাফালাফি করতে পারি না। আপনি ধরুন রোগী নিয়ে একটা সরকারি হাসপাতালে গিয়েছেন, আপনি পেশেন্ট পার্টি, আপনি আপনার পেশেন্টের অবস্থা করুন দেখে লাফালাফি চিৎকার শুরু করে দিয়েছেন। আমি 28 বছরের সার্জেন, আমি রেগুলার এই পেশেন্ট কাটাছেড়া করি, আমার সেই উত্তেজনা তৈরি হবে না, আমি ঠান্ডা মাথায় রোগীর অপারেশন করব। আপনার জন্য এইটা মারাত্মক যে এই কাফাটা দেখে লাফালাফি করছেন, আমার জন্য নয়। আমি 28 বছর ধরে এটাই দেখি যে এরকম ভাবে একটা ম্যাচ জিতি মনে হবে এইবার ঘুরে দাঁড়াবে, আর হয় না। ব্রোঞ্জ জেতাটা আমার জন্য খুব উৎসাহের কারণ নয়। তাহলে তুমি ক্যামেরুন ম্যাচ জিতে ক্যামেরুনকে হারিয়ে আমি লাফালাফি করে একদম পতাকা নিয়ে ঘুরতে পারতাম। এটা আমি বারবার বলছি, খালিদকে কনগ্রাচুলেট করা উচিত, প্লেয়ারদের কনগ্রাচুলেট করা উচিত, পাড়ার ফুটবলও জয় ইজ জয়। এটা হচ্ছে কি আমাদের সাফের মতো সেন্ট্রাল এশিয়ার যে টিমগুলো খেলেছে, এটা দিয়ে পজিটিভ দিক কি? দুটো দিক কাফাতে ব্রোঞ্জ জিতে। একটা ভেঙে পড়া টিম আবার উজ্জীবিত হলো, ভারতীয় ফুটবল ফ্যানরা 133 র্যাঙ্কে চলে গিয়ে ভেঙে পড়ে চলে যে আর কিছু হবে না, দেখা গেল যে না, খালিদের হাত ধরে ভারতীয় ফুটবল জিততে পারে। আমি জিততে পারে মানে আমি কিন্তু তৃতীয় হয়েছি, ব্রোঞ্জটা জেতা হয় না, ব্রোঞ্জটা অর্জন করা হয় না, ব্রোঞ্জটা প্রাপ্য হয়, জেতা হয়, অর্জন করা হয় সোনা, জানেন তো? তো যাই হোক, আমি ব্রোঞ্জ পেয়েছি, ব্রোঞ্জ জিতেছিই বলছি, যেহেতু লাস্ট ম্যাচে ওমানকে হারিয়ে পিছিয়ে থেকে জিতেছি। ইটস এ গুড অ্যাটিটিউড ভারতীয় ফুটবলের, যে মানসিকতা দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে, এটা ভালো দিক। এটার জন্য উদ্বাউ হয়ে মানে হাত তুলে নাচার মতো কিছু হয়নি, এটা ভালো দিক। আমি বলছি তো এটা ভালো দিক, অবশ্যই সাপোর্ট করবো ফুটবলারদের মানসিকতা, কোচের মানসিকতা, ভালো দিক। কিন্তু তার জন্য ধন্য 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 করতে হবে, সেই জায়গায় আমরা যাইনি। আমরা আমার 2011 ওই সেই 1970-এর পর 55 বছর কেটে গেছে। 1970-এ ব্রোঞ্জ পেয়েছিলাম আমরা ইয়েতে এশিয়াডে, তারপর আবার 35 বছর 55 বছর পর কাফায় ব্রোঞ্জ পাচ্ছি। তাহলে কি আমার কি উত্থান হলো আমাদের? আমরা কি এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনাল খেলতে পারছি? তাহলে তো বলবো উত্থান হলো। আমি তো উত্থান বলতে পারি না, আমি তো লাফালাফি করতে পারি না, কারণ আমি 28 বছর ধরে কাটাছেড়া করছি ফুটবলকে। আমার কি করে উত্তেজনা হবে যে একটা কাফায় ওমানকে হারিয়ে ব্রোঞ্জ জিতে? আপনার হতে পারে, আপনি দুদিনের সমর্থক, আমি তো এগুলো দেখেছি, আমি তো অপারেশন রেগুলার করি, করতে করতে আমার উত্তেজনা হতে পারে না। তো আপনি ভুল ইনফরমেশন দেবেন না, আইএম বিজন করে দিয়েছে কোচ, আইএম বিজনের ক্ষমতা নেই। আপনাকে একটা জীবন বোধ দিয়ে একটা বোঝানোর কথা বলি, তাহলে মনে বুঝতে পারবেন। ধরুন আপনি শিক্ষিত বেকার, আপনার যা পড়াশুনো, আপনার একটা সরকারি চাকরি প্রাপ্য এদেশে এ রাজ্যে, আপনি পাচ্ছেন না। এইবার কি হলো, আপনি টিউশনি করছেন বা আপনি সেভাবে রোজগার করতে পারছেন না, আপনি কোথাও চাকরি পাচ্ছেন না। পাড়ার কোনো এক দাদা আপনাকে একটি সিভিক ভলেন্টিয়ারের কাজ দিল, আপনার পরিবারের অবস্থা খুবই খারাপ, দিন আনতে পান্তা ফুরো, আপনি একটা 5,000, আমি ঠিক বলতে পারবো না সিভিক ভলেন্টিয়ারের এখন বেতন 5-7ই ধরলাম, 10ই ধরলাম যদি দেয়, আপনি প্রথম দিন যখন 10,000 টাকা নিয়ে বাড়িতে আসবেন, আপনার বাড়ির লোকের চোখে আনন্দ অশ্রু থাকবে, আপনার বন্ধুদের, আপনার নিজের চোখেও জল থাকবে, আনন্দের অশ্রু সেটা। আপনার মা আপনাকে জড়িয়ে ধরবে যে বাবা, যে 10,000 টাকা নিয়ে বাড়িতে এলি, সিভিক ভলেন্টিয়ারের চাকরি তো পেলি। এবার সাময়িক সেটা আপনার ভালো লাগবে, কিন্তু এবার যদি আপনি প্র্যাকটিক্যাল হন, আপনি যদি লং টার্ম ভাবেন, এই সিভিক ভলেন্টিয়ারের টাকায়, যেটা আপনার এই সময়, আমি যদি বলি যে দাদা এইটা আপনি কিছুই পেলেন না, আপনার উচিত ছিল এই মুহূর্তে একটা 30 থেকে 40,000 টাকা চাকরি ডিজার্ভ করে, তবে আনন্দের বিষয়। আমি যদি ওই দিনটা বলি, আপনি আমাকে মারতে আসবেন যে মশাই আপনি আমার ভালো দেখতে পারেন না, আমি একটা সিভিক ভলেন্টিয়ারের চাকরি পেলাম 5,000, 7,000 কি 10,000, আজকে আমি বাড়িতে আলু সেদ্ধ ভাত খেতে পাচ্ছি। অবশ্যই এটা ভালো দিক, আপনি কিছু আয় করতে পারলেন, কিন্তু আপনার পাওয়ার কথা 30 থেকে 40,000 টাকা চাকরি। আপনি লং টার্মে প্রথম বছর ভালো লাগছে 10,000 করে পাচ্ছি, পরের বছর আপনি ভাবলেন সত্যিই তো আমি কি করছি, আমার জীবনের ভবিষ্যৎ কি? এটাই আমি বোঝাতে চেয়েছি।
আপনি কাফায় ব্রোঞ্জ পেয়েছেন, ভালো, আনন্দ করুন যে একটা কিছুই নেই আপনার হাতে। আমরা ভিক্ষুক, রোজ 1 টাকা করে পাই, ঘরে আনি, সেখানে হঠাৎ করে একজন আমাদের 100 টাকা দিল, আমি তো আনন্দ করবোই যে আমি 100 টাকা পেয়েছি। আমি যদি এবার সেদিনকে এসে বলি, দাদা আপনি 100 টাকা পেয়েছেন আজকের জন্য, কালকে কি পাবেন? আমার কাফায় জিতেছি বলে আমি আজকেই জীবনের সেরা আনন্দটা করে ফেললাম, সেটা ঠিক নয়। এটা আপনি বললে, আমি বললে আপনি লাফালাফি করবেন, আপনি আমাকে কথা বলবেন, আমি ব্লক করে দেবো, এটা আমার বক্তব্য। আপনি আমার সঙ্গে একমত হতেও পারেন, না হতে পারেন। আমার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে যে খালিদ এইবার টিমটাকে এশিয়ান কাপে নিয়ে যেতে পারলো কিনা, আমি এশিয়ান কাপের পরের রাউন্ডে যেতে পারলাম কিনা, আমি আস্তে আস্তে এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে যেতে পারলাম না। যদি না হয় তো আমি 1970 ব্রোঞ্জ পেয়েছি এশিয়াডে, যদি এবারও না হয় 2025, 26, 27 চলে যাবে, আবার একটাই আমরা সাফ কাপ জিতবো, আমরা একটা কাফায় গিয়ে চ্যাম্পিয়ন হব না, বারবার বলছি ব্রোঞ্জ জিতবো, আপনি লাফালাফি করবেন, আনন্দ করবেন, আর আমি আবার নতুন এক শ্রেণীর ফুটবল সমর্থক উঠবে, ধরুন আজকে যার 16 বছর বয়স, সে নতুন ফুটবল সমর্থক, কালকে আরেকজন উঠবে 16 বছরের, সে তখন শুধু ওই সাফ কাপটা জয় দেখবে, সে রাত্রিবেলা লাফালাফি করবে। আমরা হচ্ছে কি ওই আফিমের ওই বড়ি দেওয়া হয়, খেয়ে নেশার মতো থেকে লাফালাফি করেছি, এইবার আমরা জিতেছি। আপনি বড় বিস্তৃতভাবে ভাবুন, আপনি সাময়িক ভাবছেন, আমি অনেক ব্যাপক ব্রডওয়েতে ভাবছি যে আমি চাই ভারতীয় ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলুক। পারছি কি? আমি তো দাদা 28 বছর ধরে সাংবাদিকতা করে দেখতো, তার আগে আমি ফুটবল খেলতাম, ছেড়ে দিন সে পাঠ। 28 বছর আমি খুব ক্লোজলি দেখছি, আমি জানি না কতজন ভারতীয় সাংবাদিক আমার মতো ভারতীয় দলের সঙ্গে ট্রাভেল করেছে, আমি কোথায় যাইনি। আমি কাতার গিয়েছি ভারতীয় দলের সঙ্গে, আমি ইউএই গিয়েছি, আমি পর্তুগাল গিয়েছি, বিদেশ কথা ছেড়ে দিন, আমি নেপাল গিয়েছি, পাকিস্তান গিয়েছি ভারতীয় দলের সঙ্গে, আপনি ছেড়ে দিন। দেশের বিভিন্ন প্রান্তে আমি ভারতীয় দলের সঙ্গে ট্রাভেল করেছি। আপনার থেকে আমি একটু ড্রেসিং রুমের খবর নিশ্চয়ই বেশি জানি। আর যারা যারা আমার চাকরি নিয়ে কথা চিন্তিত হয়ে যান, তাদের একটু কথা বলবি। আমার চাকরি দাদা এত ঠুনকো নয়, আমি সংবাদ প্রতিদিনের স্পোর্টস এডিটার, এটা আমার নিজস্ব চ্যানেল, সংবাদ প্রতিদিনের চ্যানেল নয়। আর প্লিজ আমার চাকরি নিয়ে, আমার জীবন ধারণ নিয়ে আমি খুব খারাপ নেই দাদা, আপনি চিন্তা করে ঘুম নষ্ট করবেন না। কেউ লিখেছেন আমাকে নাকি চাকরি বাঁচাতে হয়, দাদা আমার চাকরির এত খারাপ অবস্থা নেই, আপনি আমার বুঝে যান যে চাকরি বাঁচাতে হয়, এই প্রথম দিন থেকে শুনি দাদা আমাদের চাকরি নাকি একদম পদ্ম পাতার জলের মতো ঠুনকো, আপনি বলবেন আর আমাদের চাকরি চলে যাবে, আমাদের মালিককে বাঁচাতে হয়। কি আমার কি মনে হয় যে আমি ছেড়ে দিন, আমি কোনো পেশাকেই নিচু করতে চাই না। আমরা পড়াশুনো করে চাকরিটা পেয়েছি, আমরা মাস্টার্স করে চাকরিটা পেয়েছি, হ্যাঁ, নিজেদের যোগ্যতা প্রমাণ করে আমি ফ্রিল্যান্স করতাম, ওখান থেকে ধাপে ধাপে উন্নতি করতে 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 আজকে আমি স্পোর্টস এডিটার, সংবাদ প্রতিনিধি, জয়েন্ট স্পোর্টস এডিটার। আমি 3টে ওয়ার্ল্ড কাপ কভার করেছি, এমনি একদিনে হয়নি দাদা। তো আমাকে নিয়ে প্লিজ আপনি চিন্তিত হবেন না, আপনি আপনার জীবন ধারণ নিয়ে ভাবুন, আপনি কিভাবে আরো বড় হবেন ভাবুন। যারা এইগুলো লেখে, যখন দেখা হয় দাদা, তারা আমার সঙ্গে ছবিও তোলে, দেখাও হয়, আলাপ আলোচনা করেন, কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় যে আপনাদের কি একটা উগ্র রূপ চলে আসে, সেটা আপনারা ধারণাও করতে পারেন না। কি গালিগালাজ করেন, আপনি তো শিক্ষিত মানুষ, আমি অনেক টিচারকে দেখেছি এমন ভাষা প্রয়োগ করে, তার পরিবারের সঙ্গে বাড়িতে গিয়ে সেই ভাষায় কথা বলে, তার দাদা, তার কাকু, তার কাকিমা, তার জেঠু, এইভাবে কথা বলে, আমি জানি না। আমি তো বারবার বলছি, আমার ইউটিউবে গিয়ে আমি রোজ বলি দাদা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আবার আজকেও বলবো, আবার তাদেরও বলছি যে যাদের মনে হবে যে আমার কথার মধ্যে জঞ্জাল রয়েছে, সহ্য করতে পারছেন না, সাবস্ক্রাইব করবেন না, সাবস্ক্রাইব থাকলে আনসাবস্ক্রাইব করে দিন, আনফলো করে দিন। আমরা সেটাই করি, জীবনে যা চলার পথে মনে হয় যে আমার জন্য ভালো না, আমরা করি না। আমি আবার বলছি যে খালিদ জামিল যা করেছে, কনগ্রাচুলেট হিম, কিন্তু আমি হাত তুলে লাফাতে পারবো না। আমি তো ক্যামেরুনকে হারানো দেখেছি, আমি তো এশিয়ান কাপে যাওয়া দেখেছি 27 বছর পর, আমি এশিয়ান কাপে স্টিফেন কনস্ট্যান্টাইন থাইল্যান্ডে 4-1 গোল মেরেছি, আমি 100-র মধ্যে ভারতীয় ফুটবলকে দেখেছি। খালিদ জামিল চেষ্টা করছে, চ্যাম্পিয়ন হয়নি, থার্ড হয়েছি। এবার আপনি যদি বলেন যে আমরা 1970-এ ব্রোঞ্জ পাওয়ার পর 2025-এ এসেও থার্ড হয়েও আনন্দ করব, আপনি করতে পারেন, আমি পারি না। যেমনি বাংলাদেশ এবার লাস্ট সন্তোষ ট্রফিতে রানার্স হয়েছিল, এবার চ্যাম্পিয়ন, তার আগে অনেকে সংবর্ধনা নিচ্ছিল, কোচ রঞ্জন ভট্টাচার্য সংবর্ধনা নিচ্ছিল, বড় বড় কথা বলছিল। রঞ্জন আমার খুব কাছের ছেলে, কিন্তু আমি সমালোচনা করেছিলাম যে বাংলা আবার রানার্স হয়ে কিসে সংবর্ধনা, আমি রঞ্জনকে সমালোচনা করেছি, বাংলা আবার সন্তোষ ট্রফিতে রানার্স হবে নাকি। ভারত খেলতে যাচ্ছে কাফা নেশনস কাপে, অবশ্যই সেন্ট্রাল এশিয়ার দলগুলি অনেক শক্তিশালী, কিন্তু সেখানে আমি ব্রোঞ্জ পেয়েছি বলে মানে আনন্দে উদ্ভাব হয়ে নাচবো, আর আমি যদি সেটা না বলি, নাচি, তাহলে আমি হচ্ছে ভারত বিরোধী। এখন তো কিছু হলে আপনাকে দেশ বিরোধী তকমা দিয়ে দেবে, আপনি হচ্ছেন দেশের 1 নম্বর একদম দেশের হিতৈষী, আমি হয়ে যাই দেশ বিরোধী। আমি সবার আগে খালিদ জামিলকে কনগ্রেচুলেট করেছি। আজকে মনোরঞ্জন ভট্টাচার্য সংবাদ প্রতিদিন একদম ঠিক লিখেছে
যে একটা পিছিয়ে পড়া, একটা ভেঙে পড়া দেশ ফুটবলে, যারা খুব হতাশায় নিমজ্জিত হয়ে গেছিল, খালিদের এই ব্রোঞ্জ পাওয়াটা তাদেরকে আবার পুনরুজ্জীবিত করলো যে না, খালিদের হাত ধরে স্বপ্ন দেখা যায়। কিন্তু তার জন্য লাফালাফি ব্যান্ড পার্টি নিয়ে পতাকা নিয়ে নেমে পড়া যায় না। আমি সেটা বলতে চেয়েছি। এবার আপনার মেধায় আপনি যা বুঝেছেন, আপনার যদি মনে হয় এটা বলাতে আমি দেশ বিরোধী কাজ করে ফেলেছি, তাহলে আমি দেশ বিরোধী। আপনি আমাকে ঠিক করে দেবেন যে আমি দেশ বিরোধী কিনা। দাদা, আমি যতদিন ভারতীয় ফুটবলে লিখি, যখন মানে ভারতীয় দল যখন লেখা হতো, আমি যখন কভার করতে যাই, আমি কখনো লিখি না ভারতীয় দলের কজন বঙ্গ সন্তান আছে, অনেকে লিখি। আমি মনে করি আগে আমার দেশ আগে, তারপর আমি বাঙালি। আপনি এবার এটাকে কিভাবে নেবেন আমি জানি না। আমি আগে জাতীয়তাবাদী, আগে আমার দেশ, আমার দেশমাতৃকা, তারপরে আমি বাঙালি, তারপরে আমি কোন অঞ্চলে থাকি, আমার দেশ আগে। সবাই যদি বলে কটা বাঙালি প্লেয়ার আছে, কেউ বলে পাঞ্জাবি প্লেয়ার আছে, কেউ বলে কেরলিয়ান আছে নাকি, কেউ বলবে মারাঠি আছে নাকি, তাহলে দাদা দেশের প্লেয়ার কে? দেশ সবার আগে। আমরা ভারতবাসী, ভারতবর্ষ আমাদের সবার আগে দাদা। কিন্তু আপনি আমায় ব্যাখ্যা দিয়ে দেবেন ফেসবুকে এসে আমি ভারত বিরোধী বলছি নাকি। আমি দাদা প্র্যাকটিক্যাল কথা বলছি। আমি চাই আমার দেশ এশিয়ান কাপের সেমিফাইনাল খেলুক, আমি চাই আমার দেশ এশিয়ান কাপে ব্রোঞ্জ জিতুক, আমি চাই আমার দেশ ওয়ার্ল্ড কাপ খেলুক। আমি জীবিত অবস্থায় দেখতে পারবো? আমার 28 বছর সাংবাদিকতা হয়ে গেছে, আরো 10-11 বছর করবো। আপনার মনে হয় 10-11 বছরও আমি দেখে যেতে পারবো? তাহলে আমার পুরো একটা স্প্যান সাংবাদিকতা। আমি আমার দেশকে না এশিয়ান কাপে চ্যাম্পিয়ন হতে দেখলাম, কোয়ার্টার ফাইনাল যেতে দেখলাম, না আমি বিশ্বকাপে যেতে দেখলাম, তারপরে আমি খুশি হব, আনন্দে লাফালাফি করব? আপনার সদ্য গোফের রেখায় গজিয়েছে, আপনি কাফা নেশনস কাপে ব্রোঞ্জিতে লাফালাফি করতে পারেন, আমি লাফালাফি করতে পারি না। আমার সন্তান যখন পড়াশোনা করার চেষ্টা করছে, সে কোথাও একটা থার্ড হয়ে এসছে, তাকে আমি কনগ্রাচুলেট করতে পারি যে চলো ওয়েল ডান, এরপর ভালো খেলতে হবে, উৎসাহিত করতে পারি। কিন্তু আমি সারা পাড়া জুড়ে মিষ্টি খাওয়াতে পারি না থার্ড হওয়ার পর, কারণ আমি জানি যে আমার তাকে ফার্স্ট হতে হবে, এবং সে ফার্স্ট হওয়ার ডিজার্ভ করে। কেন সে ফার্স্ট হতে পারছে না তার ব্যাখ্যা আমি অন্যদিন দেবো ভারতীয় ফুটবল নিয়ে। আর আপনারা যদি সেই পুরনো গল্প শুনতে চান, বিভিন্ন সাফল্যের গল্প, আমাকে নিশ্চয়ই পাঠাবেন, বা ওখানে মেসেজ পাঠাবেন, আমি উত্তর দেবো। আমি আবার বলছি, যাদের মনে হয় যে আমার কথা বাজে লাগছে আপনারা দেখবেন না দয়া করে, কিন্তু যারা আমার সঙ্গে আছেন দয়া করে তাদের বলছি প্লিজ সাপোর্ট করুন এবং সাবস্ক্রাইব করুন, ফলো করুন, আমাকে উৎসাহিত করুন। নাহলে আমি ভিডিও করা বন্ধ করে দেবো, আপনাদেরও ভারতীয় ফুটবলের খবর দিতে পারবো না। আশা করি আমি আমার বক্তব্য আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। নমস্কার, জয় হিন্দ।